হ্যাঁ ফেরদৌস, শোনা যাচ্ছে ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, আজকে আমাদের যে গুরুত্বপূর্ণ টপিক আছে সেটা হলো ক্লজ। হ্যাঁ, আমরা আজকে চেষ্টা করব যে আসলে ক্লজকে কত সহজভাবে শেখা যায়, এটা আমরা সর্বোচ্চ চেষ্টা করব। প্রথমত, তো আমরা জানি যে ক্লজের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো যে ক্লজকে আমরা বাংলাতে এটাকে বলে থাকি হলো কি বাক্যাংশ। কি বলে থাকি? আকাঙ্ক্ষা। বাক্যাংশ, হ্যাঁ। এটার সাথে আমার হলো, আমি যখনই ক্লজ এবং ফ্রেজের কথা চিন্তা করব তখন মাথায় রাখতে হবে যে ক্লজ মানে বাক্যাংশ, আর যখনই আমি ফ্রেজের কথা চিন্তা করব অর্থ হলো ফ্রেজ অর্থ হলো কি? ফ্রেজ অর্থ হলো শব্দগুচ্ছ। ঠিক আছে? আমার প্রথম প্রশ্ন মাথায় রাখতে হবে যে ক্লজ এবং ফ্রেজের মধ্যে প্রথম যে পার্থক্য সেটা হলো কি অর্থগত পার্থক্য। হ্যাঁ, যে ক্লজের মাধ্যমে একটা বাক্যাংশ তৈরি হয়, একটা বাক্যের অংশ। আর আরেকটা হলো ফ্রেজের মাধ্যমে তৈরি হয় হলো কি শব্দগুচ্ছ, বা শব্দগুচ্ছকে আমরা কি বলি? ফ্রেজ বলে থাকি। ঠিক আছে? জি। আচ্ছা, এর পরবর্তীতে এখানে এখন আমরা তাহলে যদি এই বাক্যাংশকে একটু আহ আচ্ছা, এখন আমরা একটু জাস্ট সহজভাবে যদি আমরা চিন্তা করি তাহলে এখানে আমাদের প্রথম একটা কোশ্চেন আছে যে এ ক্লজ মাস্ট হ্যাভ। হ্যাঁ, তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে একটা ক্লজের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশ, আমরা যদি একটু এখানে লিখি তাহলে আমাদের জন্য সুবিধা হবে। হুম। আচ্ছা, আমরা যদি এখানে লিখি তাহলে সেক্ষেত্রে যেমন ক্লজে সবসময় কিন্তু একটা ফাইনাইট ভার্ব থাকবে, ওয়ান ফাইনাইট ভার্ব। হ্যাঁ, যদি আমরা মনে করি যে একটা ক্লজ, হুম, ওয়ান ক্লজ মানে মাথায় রাখতে হবে যে আমার ওয়ান ক্লজ মানে কয়টা ফাইনাইট ভার্ব? একটা ফাইনাইট ভার্ব। আরে চলে আসছে আমাদের স্বর্ণা। আচ্ছা, আমি তো অনেক আগে, আপনি আমাকে দেখেন নাই। তাই নাকি রে ভাই? আমি খুবই দুঃখিত আমার ছোট বোনকে না দেখার জন্য। আমি তো ভাবছিলাম যে আজকে মনে হয় আমার সৈনিক শুধুমাত্র ফেরদৌসী থাকবে। হ্যাঁ। আচ্ছা, আর যদি আমরা বলি যে যদি দুইটা ক্লজ যদি আমরা দেখি, হ্যাঁ, যদি কখনো চিন্তা করি যে আমাদের দুইটা ক্লজ আছে তাহলে বুঝতে হবে যে আমাদের কি, যে টু ফাইনাইট ভার্বস। ঠিক আছে? অর্থাৎ আমাকে মনে রাখতে হবে যে একটা ফাইনাইট ভার্ব মানে একটা ক্লজ, ঠিক একইভাবে দুইটা ফাইনাইট ভার্ব মানে কয়টা ক্লজ? দুইটা ক্লোজ। দুইটা ক্লজ। এখন প্রথম যে বিষয়টা সেটা হলো আমাকে জানতে হবে যে আসলে আমার ক্লজ বলতে আসলে আমি কিভাবে ক্লজ চিন্তা করব, তাই না? আচ্ছা, ফেরদৌস, তোমার সবচাইতে পছন্দের সেন্টেন্স কোনটা আমাকে একটু বলো তো। ফেরদৌস, ফেরদৌস কি দেশে ঘুম আছো এসে না পড়ে। বাইরে? জি স্যার। আমি বলছি তোমার হলো সবচেয়ে পছন্দের সেন্টেন্স কোনটা জীবনে? স্যার, আপনার হুম? কথাগুলো শুধু আটকে ছিল, মনে হয় আমার নেটের প্রবলেম। না তুমি বলো, সমস্যা নেই, আমরা শুনতে পাচ্ছি তোমাকে। আগে স্যার আমার মনে হয় নেটের প্রবলেম করছে। স্যার শোনা, কি আমাকে কি বলেছিলেন? ক্লিয়ার শোনা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, আর তোমাদের এই অনলাইনে ক্লাস নিবো এই কারণে আমি তো একটা হলো ঢাকা থেকে নিয়ে আসছি আবার নতুন করে। কি ভাইয়া? ওই যে কি বলে এটাকে, ব্লুটুথ স্পিকার না কি যেন বলে, মাইক্রোফোন ও নাকি আচ্ছা। কি কি সব বলে না। এখন তার পছন্দের সেন্টেন্স তো বললো না, মনে হয় হ্যাঁ, নেটে ওর মনে প্রবলেম। হয় কোনো পছন্দের কোনো সেন্টেন্স নাই মনে হয়। না, নেটে প্রবলেম, এটাই তার পছন্দের সেন্টেন্স। আচ্ছা, তাহলে আমরা হলো এটাই লিখি যে ফেরদৌস হ্যাজ নেট প্রবলেমস। হুম। তাহলে সেক্ষেত্রে আমাদের হলো এখানে আমরা দেখতে পাচ্ছি কি এখানে কয়টা ভার্ব আছে? একটা ভার্ব। একটা ভার্ব আছে। তাহলে একটা যদি ভার্ব থাকে তাহলে আমরা মাথায় রাখবো যে একটা ভার্ব মানে কয়টা। আমরা তাহলে এখানে একটা ভার্ব মানে 100%। একটা সেন্টেন্সে সবসময় মাথায় রাখতে হবে যে একটা সেন্টেন্স হওয়ার জন্য অবশ্যই একটা কি ফাইনাইট ভার্ব লাগবে। ঠিক আছে? একটা সেন্টেন্স বা একটা ক্লজ হতে হলে অবশ্যই কি লাগবে? একটা ফাইনাইট ভার্ব। অবশ্যই কি লাগবে বাচ্চারা? অবশ্যই একটা কি লাগবে? ফাইনাইট ভার্ব। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যেহেতু একটা ভার্ব আছে মানে আমাকে মাথায় রাখতে হবে যে এটাই হলো কি কোন ভার্ব? ফাইনাইট ভার্ব। ভার্ব।
তাই না? আর যখনই আমরা মাথায় রাখবো যে একটা ফাইনাইট ভার্ব মানে, আমরা এখান থেকে যদি আমরা একটু চিন্তা করি তাহলে এখানে আমরা যদি আবার যোগ করে দিই, তাহলে মাথায় রাখতে হবে একটা ক্লজ মানে একটা ফাইনাইট ভার্ব, এবং একটা ফাইনাইট ভার্ব বা একটা ক্লজ মানে একটা সিম্পল সেন্টেন্স। কি সেন্টেন্স? সিম্পল সিম্পল সেন্টেন্স। সেন্টেন্স। তাহলে আমরা এখানে যদি দেখি যে একটা ভার্ব আছে মানে 100%, এখানে হলো কি সেন্টেন্স আছে এটা? সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স। আবার এখানে আমরা এটাকেই আবার একটু কি করতে পারি, আর একটু বড় করতে পারি, যে একটা সিম্পল সেন্টেন্স মানে একটা হলো প্রিন্সিপাল ক্লজ। কি ক্লজ? প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ। তাহলে আমরা এখান থেকে সহজভাবে যদি চিন্তা করি যে একটা ফাইনাইট ভার্ব মানে একটা ক্লজ, বা একটা ক্লজ মানে একটা ফাইনাইট ভার্ব, আবার একটা ফাইনাইট ভার্ব বা একটা ক্লজ মানে একটা সিম্পল সেন্টেন্স, আবার একটা সিম্পল সেন্টেন্স মানে আমাদের কোন ক্লজ? প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ। তাহলে আমরা যখনই দেখব যে হলো একটা ফাইনাইট ভার্ব আছে বা একটা সেন্টেন্স আছে, তাহলে সেক্ষেত্রে আমরা মাথায় রাখবো যে এটা হলো অবশ্যই কোন ক্লজ? প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ। এখন এখান থেকেই আমি যদি দেখি যে আমি যদি নতুন করে কোনো সেন্টেন্স লিখি, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমার যদি বলি যে আই নো দ্যাট, তাই না, আই নো দ্যাট স্বর্ণা লাভস আশিক, কারণ স্বর্ণার বড় ভাইয়ের নাম কি? আশিক, তাই না? এখন এইখান থেকে যদি আমি একটু চেষ্টা করি তাহলে আমার জন্য আরো সহজ হবে, এটাকে আমরা আর একটু বড় করে নিই। এটা হলো 30-এ দিয়ে, হ্যাঁ। তাহলে আই নো দ্যাট স্বর্ণা লাভস আশিক, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি নো একটা ভার্ব আছে প্রথমত, এর সাথে সাথে আবার নতুন করে আরেকটা ভার্ব আছে কি? লাভস, লাভস। তাই না? তাহলে সেক্ষেত্রে আমাকে মাথায় রাখতে হবে যে যখন আমি দুইটা ভার্ব পাচ্ছি, তাহলে আমরা এর আগেই বলেছি যে একটা ফাইনাইট ভার্ব মানে একটা ক্লজ, ঠিক একইভাবে দুইটা ফাইনাইট ভার্ব মানে কয়টা ক্লজ? দুইটা ক্লজ। দুইটা ক্লজ। তাহলে এটা আমরা আগে থেকে বলা আছে আমাদের, তাই না? হুম। গেল। এখন তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, তাহলে এখানে আমাদের কয়টা ক্লজ আছে? দুইটা ক্লজ আছে, তাহলে টু টু ক্লজেস, দুইটা ক্লজেস। এখন তাহলে আমাকে জানতে হবে যে আসলে কোনটা প্রিন্সিপাল ক্লজ আর কোনটা এর অধীনে আছে, বা যেটাকে আমরা বলছি কি সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে ক্লজ। আমার প্রথম যে বিষয়টা মাথায় রাখতে হবে যে যে ক্লজের পূর্বে, যে ক্লজের পূর্বে কোনো কনজাংশন বসবে না, যে ক্লজের পূর্বে কোনো কনজাংশন বসবে না সেই ক্লজকে আমরা বলবো কি? প্রিন্সিপাল ক্লজ। আর যে ক্লজের পূর্বে আমরা দেখব যে কোনো কি আছে? কনজাংশন আছে, তাহলে আমরা এটাকে একটু লাল লাল করে দিই, যেহেতু এটা আমাদের জন্য রেড ফ্ল্যাগ। এখান থেকে আমাকে মাথায় রাখতে হবে যে এইটুক হলো আমার কি? সাবঅর্ডিনেট, সাবঅর্ডিনেট। সাবঅর্ডিনেট ক্লজ। আর আমরা যদি এটাকে একটু ভাগ 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 করে নিই এভাবে, তাহলে আমরা এভাবে সহজ পাবো আরো। এটা হলো, আর আইনও যেটা আমরা বলছি এটাকে আমরা বলছি কি, যেহেতু এটার আগে কি নাই, সরি, হ্যাঁ, যেহেতু এটার আগে কি নাই, কোনো কনজাংশন নাই, ফলে 100% এটা হলো কি? প্রিন্সিপাল ক্লজ। তাহলে আমরা এখানে দেখলাম যে হলো স্বর্ণা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এখানে আমরা দেখতে পাচ্ছি ভার্বের সাথে এস বা ইএস আছে। আমরা ফাইনাইট ভার্ব সম্পর্কে আমরা পড়েছিলাম যে যে ভার্ব কি করে, সাবজেক্টের পার্সন এবং টেন্স অনুযায়ী বসে, সেই ভার্বকে আমরা কি বলে থাকি? ফাইনাইট। ফাইনাইট ভার্ব। সে ভার্বকে আমরা কি বলে থাকি? ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব। আর যেটা বসে না সেটাকে আমরা কি বলি? নন ফাইনাইট ভার্ব। আর আমাদের সুন্দর করে মনে রাখতে হবে একটা জিনিস, সেটা হলো যে নন ফাইনাইট দিয়ে, নন ফাইনাইট যে ভার্ব আছে এটা দিয়ে হলো সবসময় ফ্রেজ হয়। সবসময় কি হয়? প্রেস হয়। ফ্রেজ ভার্ব। ফ্রেজ হয়। যেহেতু আমরা ফ্রেজ সামনে পড়বো, আমি জাস্ট একটু মানে ফ্রেজটা আমরা কিভাবে চিনবো আমি একটু জাস্ট এখানে দেখাই দিই, ঠিক আছে? এখন আমি যদি বলি যে আই লাভ টু সুইম, হ্যাঁ, একটা সেন্টেন্স। আবার আমি বলছি যে হি লাভস টু সুইম, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে এই সাবজেক্ট চেঞ্জ হওয়ার কারণে লাভের সাথে কি হয়েছে? লাভস হয়েছে। এস কিন্তু বাই এস। এখানে যে এই যে সুইম, এই সুইমটার কোনো কি পরিবর্তন হয়েছে? না। না। তাহলে বুঝতে হবে যে যেটা পার্সন এবং টেন্স অনুযায়ী পরিবর্তন হচ্ছে না, সেটাকে আমরা বলবো কি? নন ফাইনাইট। এবং নন ফাইনাইট দিয়ে কি হবে? সবসময় ফ্রেজ হবে। প্রেস হবে। সবসময় কি হবে? ফ্রেজ হবে। আর যখনই আমি দেখতে পাচ্ছি যে এই ভার্বটা, যদি আমি এটাকেই, আমি যদি একটু কি করতাম, এটাকে যদি আমি পাস্ট টেন্স করতাম, হ্যাঁ, পাস্ট টেন্স করলেও আমার যেটা হইতো, এখানে শুধু কি হইতো?
এখানে শুধু লাভড হইতো, দিয়ে যুক্ত হতো। তাই না? কিন্তু এই সুইম টু সুইম সুইমই থাকতো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যেটা পরিবর্তন হচ্ছে না, এই পরিবর্তন না হওয়া যে অংশটা আছে সেটাকে আমরা বলছি কি, নন নন ফাইনাইট ফাইনাইট ভার্ব। বা ফ্রেজ। নন ফাইনাইট বা কি, ফ্রেজ। ফ্রেজ। এখন নন ফাইনাইটে একটা যদি শব্দ হয় তাহলে সেটা নন ফাইনাইট হবে, আর যদি একাধিক শব্দ হয় তখন সেটাকে আমরা কি বলবো, ফ্রেজ বলবো। যখন এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা শব্দ আছে, এই কারণে আমরা এটাকে কি বলছি, ফ্রেজ। ফ্রেজ। নন ফাইনাইটের মধ্যে অন্যতম একটা অংশ হলো কি, ইনফিনিটিভ, তাই না? ফ্রেজ। তাহলে ইনফিনিটিভ, ও আচ্ছা সেক্ষেত্রে আমরা স্যার। একটু জাস্ট এটাকে তো আমরা একটু বুঝলাম, আমরা আর আরেকবার একটু এখানে দেখে নিই। তাহলে আমরা বলছিলাম যে যে ক্লজের আগে বা যে প্রিন্সিপাল ভার্বের আগে বা যে, আমরা যদি বলি যে ফাইনাইট ভার্বের আগে কোনো কনজাংশন থাকবে না বা সেই সাবজেক্টের আগে কোনো কনজাংশন থাকবে না, সেটাকে আমরা বলছি কি, প্রিন্সিপাল ক্লজ। আর যেটার আগে কি থাকবে, সাবঅর্ডিনেট কনজাংশন থাকবে, সেটাকে আমরা বলছি কি, সাবঅর্ডিনেট সাবঅর্ডিনেট। সাবঅর্ডিনেট ক্লোজ। ক্লজ। ক্লোজ। এইটুক পর্যন্ত তো ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এখন আমাদের আরেকটা জিনিস এখান থেকে একটু দেখতে হবে, সেটা হলো যে এই দুইটা ক্লজ বাদেও, অর্থাৎ আমরা কি পাইলাম, এক নম্বরে পাইলাম হলো প্রিন্সিপাল ক্লজ, তাই না? এক নাম্বার, দুই নাম্বারে পাইলাম কি, সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লোজ। এখন এই দুইটা ক্লজ বাদেও আরো একটা ক্লজ আছে, এই দুইটা ক্লজ বাদেও আমাদের তিন নাম্বার যে ক্লজ, আমাদের অবশ্যই এখানে আছে, আমরা একটু জাস্ট এখান থেকে টান দিলেও পারবো, সমস্যা নাই, প্রিন্সিপাল ক্লজ। আচ্ছা, এখানে আমরা একটু পরে আসছি, এখান থেকে এটা বাদ দিই। আচ্ছা, আচ্ছা, এখানে হলো তিন নাম্বার যেটা আছে সেটাকে আমরা বলছি হলো কি, কোঅর্ডিনেট ক্লজ। কি ক্লজ? কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট কোঅর্ডিনেট ক্লোজ। ক্লজ। এখন কোঅর্ডিনেট ক্লজ গুলা কোনগুলা? এখন কোঅর্ডিনেট যে কনজাংশন আছে বা কোঅর্ডিনেটিং যে কনজাংশন আছে, হ্যাঁ, ওয়াইল বা ওয়াইন ওগুলো না স্যার? না 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 না, কোঅর্ডিনেটিং যে কনজাংশন আছে, এই কনজাংশন দিয়ে, হ্যাঁ, দিয়ে যে কি হয়, সেন্টেন্স নেই কি স্যার ব্যাপার, নাকি? ও এত দূরে চলে গেল কেন দুষ্টুমি করে? আচ্ছা, দিয়ে যে কি হয়, ক্লজ হয়, ঠিক আছে? সেই ক্লজটাকে আমরা বলবো কি, কোঅর্ডিনেট ক্লজ। এবং এটার একটা বিশেষ বৈশিষ্ট্য হলো যে দুই পাশে, অ্যাকুইটেন্স থাকবে। না, দুই পাশেই কি থাকবে, দুই পাশে প্রিন্সিপাল ক্লজ থাকবে। ও আচ্ছা। প্রিন্সিপাল ক্লজ থাকবে, এবং আমরা জানি যে এটা হলো কি, এগুলো কোনটা দিয়ে তাইলে হবে, তাই না? তাহলে এখানে আমরা হলো ওই যে ফ্যান বয়েজ আছে না, অ্যান বা টর নর ফর আছে না, হ্যাঁ। জি স্যার, এগুলো এই তো যে শুনছি। শব্দগুলো আছে আমরা নিচে এক্ষুনি পাবো, সমস্যা নাই। তাহলে আমরা এখান থেকে দেখতে পাইলাম যে আমাদের যখন আমরা তাহলে এখান থেকে একটা সেন্টেন্স নিই নাকি, হুম, সেন্টেন্স কি নিবো আরেকটা? নেন। কিছু সেন্টেন্স দেখেন নেন। যা। কি যেন একটা ডায়লগ আছে, দেখেন যেটা ভালো মনে হয় দেখ- নাকি? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা যদি নতুন একটা সেন্টেন্স নিই এখান থেকে, তাহলে আমরা একটু জাস্ট এটাকে একটু একটু বড় করে নিই। আল্লাহ আমাদেরকে বড় করার তৌফিক দান করুন। আচ্ছা, তাহলে আমার এখানে তো হলো কিছু যদি আমি লাগে বলি না। যে আই লাভ টু সুইম, সরি, আই লাভ টু সুইম এন্ড টু, কি, এখন কি, রানিং, সরি রান, তাইলে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে এটার অর্থ কি, এটার অর্থ হলো যে আই লাভ টু সুইম এন্ড আই লাভ টু রান। 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 তাহলে এই যে এখানে এন্ডের দ্বারা আমরা কি করলাম, তাহলে এটাকে আমরা ছোট করে ফেলেছি, আমরা জাস্ট এটাকে আরেকটু, যেহেতু আমাদের বুঝতে হবে সেহেতু আমরা এখানে লাভ করে দিলাম, ঠিক আছে? জি স্যার। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আই লাভ, এখানে আই লাভ দুইটা ঠিক আছে, টু সুইম সবই ঠিক আছে, কিন্তু মাঝখানে একটা কি আসছে, কোঅর্ডিনেটিং কনজাংশন। কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশন। এই কোঅর্ডিনেট যে কনজাংশন আসছে এটার মাধ্যমে যে কি হবে, ক্লজ গুলা হবে সবগুলা হলো কি, কোন ক্লজ, প্রথমত কোঅর্ডিনেট। প্রিন্সিপাল ক্লজ, কোঅর্ডিনেট ক্লোজ। মানে প্রথমত প্রিন্সিপাল ক্লজ, তাই তো? আমরা জানি যে হ্যাঁ। দুইটা প্রিন্সিপাল ক্লজকে যোগ করে কোন কনজাংশন, কোঅর্ডিনেট কনজাংশন। আর এই কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত দুইটি প্রিন্সিপাল ক্লজকে আমাদের কি বলি আমরা, কোঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে? যে কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত যে কোনো ক্লজকে আমরা কি বলবো, কোঅর্ডিনেট
ক্লজ। ক্লজ। ক্লোজ। এই পর্যন্ত তো ওকে ফেরদৌস? জি স্যার। আচ্ছা, এখন এইখান থেকে আমাদের যে কাজটা আবার করতে হবে সেটা হলো যে আমরা মোটামুটি এটা দেখে ফেলেছি। তাহলে আমাদের যতটুকু আমরা প্রিন্সিপাল ক্লজ দেখলাম, আমরা প্রিন্সিপাল ক্লজ বলছিলাম যে যখন কোনো ক্লজের আগে কনজাংশন থাকবে না, সাবঅর্ডিনেট কনজাংশন থাকবে না, তখন সেটাকে আমরা প্রিন্সিপাল ক্লজ বলবো। সাবঅর্ডিনেট কনজাংশন যেটাতে থাকবে সেটাকে আমরা বলবো কি সাবঅর্ডিনেট ক্লজ। আবার কোঅর্ডিনেট কনজাংশন যেটাতে থাকবে সেটাকে আমরা বলছিলাম কি কোঅর্ডিনেট কোঅর্ডিনেট ক্লজ। ক্লোজ। কোঅর্ডিনেট ক্লজ। এখন আমাদের পরবর্তী যেটা আছে সেটা হলো যে আমরা দেখব যে এই যে কোঅর্ডিনেট কনজাংশন গুলো আসলে কি কি আছে এটা একটু দেখে নিই আমরা, তাই না? যে কোঅর্ডিনেট কনজাংশন গুলো আমরা আসলে কোনগুলাকে বলছি। তাহলে এখান থেকে যদি আমরা একটু বড় করে নিই তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে এই যে শব্দগুলো আছে ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, সো, আদারওয়াইজ, নট অনলি বাট অলসো, যেগুলাকে আমরা বলে থাকি কোরিলেটিভস। হুম, এগুলাকে আমরা কি বলি? রিলেটিভস। হ্যাঁ, ইদার অন নিদার নর। কোরিলেটিভস মানে কি একটা বসলে যখন আরো একটা বসে সেগুলোকে আমরা কি বলি? কোরিলেটিভস। যেমন আরো আছে হলো কি বোথ, ডট 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 ডট, কি হয় বোথের সাথে কি হয়? এন্ড আছে না? জি। তাহলে এই যে শব্দগুলো আছে এই শব্দগুলোকে আমরা বলছি কি যে কোঅর্ডিনেট ক্লোজ নাকি আবার? কোঅর্ডিনেট কনজাংশন। কনজাংশন। এগুলোকে আমরা কি বলছি? কোঅর্ডিনেট কোঅর্ডিনেট কনজাংশন। এবং কনজাংশন। আমরা বলছিলাম যে এই কনজাংশন গুলা দিয়ে যখনই আমরা কোনো ক্লজ পাবো তখন সেগুলাকে অবশ্যই আমরা কি বলবো? কোঅর্ডিনেট কি ক্লজ। এবং এই কোঅর্ডিনেট কনজাংশন দিয়ে কিন্তু কি হয়? কম্পাউন্ড সেন্টেন্স হয়। হ্যাঁ, আর এই যে সাবঅর্ডিনেট ক্লজ আমরা একটু জাস্ট, যেহেতু কম্পাউন্ড আর আমার পরবর্তীতে কাজে লাগবে না, এই কারণে আমরা এটাকে আপাতত এখান থেকে তাহলে সরাই দিলাম। স্যার কথাগুলো যেমন আর কি আর কি আসছে। মানে এখনো ক্লিয়ার আসছে না? ফেরদৌস এখন কি ক্লিয়ার আসছে? ফোনের নেটে চলে যাবো নাকি আমরা? হুম হুম, ফেরদৌস এখন শোনা যাচ্ছে ক্লিয়ার? শোনা শোনা যাচ্ছে? সাউন্ড তো যাচ্ছে। স্যার আমার নেটে জি প্রবলেম ভাই, করতেছে নাকি শোনা আমার যাচ্ছে। ক্লাসে পারতেছে এখন লোডিং করতেছে। ও, ভাই আমি সব ক্লিয়ার শুনছি। ও আচ্ছা আচ্ছা, তাহলে মনে হয় ফেরদৌসের ওইখানে প্রবলেম হতে পারে। হুম। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা একটু কোঅর্ডিনেট কনজাংশন বা কোঅর্ডিনেট ক্লজ বা কম্পাউন্ড যে সেন্টেন্স আছে এখান থেকে একটু আমরা বাইর হয়ে গেলাম। হ্যাঁ, আচ্ছা, আমাদের এটা আপাতত লাগছে না। আমাদের এখন এখান থেকে আমরা একটু দেখবো যে আসলে কোঅর্ডিনেট বা সাবঅর্ডিনেট কনজাংশন গুলা কোনগুলা। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি যে কি যে 20 20 20। হুম, এখন এই যে শব্দগুলো আছে এই শব্দগুলাকে আসলে আমরা বলছি কি, বা এই যে কনজাংশন গুলো আছে এই কনজাংশন গুলাকে আমরা ছোটবেলা থেকে দেখে আসছি এবং এগুলাকে হলো বলা হয় কি সাবঅর্ডিনেট কনজাংশন। তাহলে এই সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে যখনই কোনো ক্লজ হবে তখন আমাকে অবশ্যই মনে রাখতে হবে যে এটার নাম হবে কি সাবঅর্ডিনেট কনজাংশন। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের এবং বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহৃত কি আছে এখানে কনজাংশন আছে, যেগুলোকে আমরা বলছি কি সাবঅর্ডিনেট কনজাংশন। এবং এই সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে যে সেন্টেন্স তৈরি হয় সেটাকে আমরা বলে থাকি কি কমপ্লেক্স সেন্টেন্স। কি সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। হ্যাঁ, তো এখন বিষয় হলো যে এই যে সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে যে ক্লজগুলা তৈরি হয় এই ক্লজগুলাকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে, মানে সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে যে ক্লজগুলা তৈরি হচ্ছে এই ক্লজগুলাকে আবার কয় ভাগে ভাগ করা হচ্ছে? তিন ভাগে ভাগ করা হচ্ছে। তো আমরা একটু জাস্ট ওই নিচের দিকে চলে যাই, আমরা এটাকে আপাতত উঠাই দিই, সমস্যা নাই, এটা থাকুক অল্প জটিল লাগতেছে। যতটুকু আছে। এখানে যেটা বলছে দেখো যে এই সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত যে কি আছে ক্লজ আছে এই ক্লজ গুলাকে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে? নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং কি অ্যাডভার্ব ক্লজ। ক্লোজ।
ঠিক আছে? এই তিনটা ক্লজ একদম সহজ। ঠিক আছে, আমাদের খুবই কম সময় লাগবে, হয়তো বা আমাদের 10 মিনিটের মধ্যে আমরা ইনশাল্লাহ এটাকে খুবই সহজভাবে শিখে ফেলতে পারবো। উম, আমার আমার নেটওয়ার্কে স্যার কি করতেছে আজ একটু সময় হয়। অলা হইলে ওই তো নি। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা একটু এখান থেকে শুরু করি, হ্যাঁ, নাউন ক্লজ দিয়ে শুরু করি নাকি? হুম, কি নাউন ক্লজ দিয়ে শুরু করব? ফেরদৌস, জি স্যার, শুরু করেন, সমস্যা নাই। তাহলে আমরা হলো প্রথমে আমাদের মাথায় রাখতে হবে যে যদি কখনো আমাদের অপশনে নাউন ক্লজ আসে এবং সাবঅর্ডিনেট ক্লজ দুইটাই যদি থাকে, তাহলে সেক্ষেত্রে মাথায় রাখতে হবে যদি সেটা নাউন ক্লজ হয়, আমরা জানি যে প্রত্যেকটা নাউন ক্লজই কি সাবঅর্ডিনেট ক্লজ, কিন্তু যেহেতু নির্দিষ্ট নাম আছে একটা ক্লজে, তাহলে কিন্তু আমরা সেক্ষেত্রে কি দিব? নাউন ক্লজ দিব। কি দিব? নন ক্লোজ। নাউন ক্লজ দিব। আচ্ছা, এখন এখানে যে বিষয়টা বলছে সেটা হলো যে সাবঅর্ডিনেট যে কনজাংশন যেগুলো আছে এগুলো দিয়ে যখন আমরা নাউনের কোনো কাজ করবে, বা যে ক্লজটা সাবজেক্ট অবজেক্টের জায়গায় বসে বা প্রিপোজিশনের পরে বসে, এখানে আমাদের দেখো অনেকগুলা ধারা আছে, এখানে আমরা বলা আছে দেখো সবগুলা, এগুলো আমরা এক এক করে যাবো আর কি, আস্তে আস্তে করে। এখানে বলছে যে প্রথমে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসে। 2 নম্বরে বলছে কিছু ভার্ব আছে যে ভার্বগুলোকে আমরা ডাইট্রানজিটিভ ভার্ব বলি। সেগুলোর পরে যখন দুইটা অবজেক্ট হয় তখন যদি কোনো ক্লজ বসে তাহলে সেটাকে আমরা হলো নাউন ক্লজ বলি। আবার কি বলছে, ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে বসে, অ্যাডজেক্টিভের কমপ্লিমেন্ট হিসেবে বসে, আবার দেখা যাচ্ছে যে অ্যাপোজিশন হিসেবে বসে। তো আমরা সবগুলাই অল্প অল্প করে এখান থেকে আমরা দেখবো, হ্যাঁ। তাহলে আমরা এটা আপাতত আমাদের লাগছে না, তাইলে আমরা বলছিলাম যে সাবঅর্ডিনেট যে ক্লজ আছে এটা কয় প্রকার? 3 প্রকার। ঠিক আছে, তিন প্রকার নাম। এখন কোন ক্লজ আহ, নাউন ক্লজ কিনা এই জিনিসটা দেখার জন্য আমাকে যে কাজটা করতে হবে সেটা হলো যে আমরা তো অলরেডি দেখছি যে আর কোন কোন জায়গায় বসে, হ্যাঁ। তাহলে আমার প্রথম যেটা হলো সেটা হলো কি বলছে যে সাবজেক্ট এবং কি হিসেবে বসবে? কি বলছে, সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে কাজ করে। তাহলে আমরা জানি যে নাউনের একটা গুরুত্বপূর্ণ কাজ হলো কি সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে কাজ করা, তাই না? তাহলে আমরা একটু জাস্ট একটা উদাহরণ এখানে দেওয়া আছে, যদিও আমরা জাস্ট এটাকে একটু ভাঙাভাঙি করি তাহলে আমরা বুঝতে পারবো, হ্যাঁ। এখন এখানে বলছে কি যে যখনই আমরা সাবজেক্টের কথা চিন্তা করব, কিসের কথা? সাবজেক্টের কথা চিন্তা করব, তাহলে সেক্ষেত্রে সাবজেক্ট বা অবজেক্টের কথা চিন্তা করব, তখন আমাকে একটু মনে রাখতে হবে সেটা হলো যে আমরা এক্ষেত্রে কি করব, আমরা জাস্ট একটা এখানে ইয়া নিয়ে নিই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যদি আমরা এটাকে হি সেড এখানে দিই আর দ্যাট হি ইজ পোর আমরা যদি এখানে দিই, তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য সুবিধা হবে বোঝানো। এখন হ্যাঁ, তাহলে হি সেড, তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি যে এটা হলো কোন ক্লজ? এটা হলো কি প্রিন্সিপাল ক্লজ, তাই না? এটা তো কনফার্ম যে এটা হলো প্রিন্সিপাল ক্লজ। হুম, এখন এখানে আমরা দেখতে পাচ্ছি দ্যাট আছে, তাহলে আমরা জানি যে ডাব্লিউএইচ ওয়ার্ড, এই যে এখানে দ্যাট আছে, তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ড এবং দ্যাট এগুলো যখনই আসে তখন এগুলোকে আমরা বলি কি সাবঅর্ডিনেট ক্লজ। তো এই সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে যখনই আমরা এরকম পাবো তখন আমরা মাথায় রাখবো যে সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায় যে ক্লজ বসবে এই ক্লজকে আমরা হলো পুরাটা উঠাই দিয়ে সেখানে ইট বসাবো মনে মনে। কি বসাবো? ইট বসাবো। তাহলে সেক্ষেত্রে আমরা যদি এই ইট বসানোর পরে যদি আমাদের এটাকে অর্থ হয়, মানে ইট বসানোর পরে যদি অর্থ আসে, কি আসে? অর্থ আসে। অর্থ আসলে বুঝতে হবে যে এটা হলো কি নাউন ক্লজ। এটা কোন ক্লজ? নাউন ক্লজ। ঠিক আছে, আবার এটাকে যদি আমরা একটু আহ, ইয়া করি আর একটু এক্সপান্ড করি, তাহলে আমরা যদি বলি যে সরি, হু ইউ আর ইজ নোন টু মি। হু ইউ আর ইজ নোন টু মি। মি। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে হু ইউ আর এটা হলো এতদূর পর্যন্ত একটা কি বসেছে?
এটা একটা ক্লজ হয়েছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি ইজ নোন টু মি, অল। ও সরি, এখানে আবার হ্যাঁ। একটা কি হয়েছে, ক্লজ হয়েছে, তাই না? তাহলে সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে এই দুইটা যেটা আছে, এই হু ইউ আর, এখানে আমরা কি বসাবো বলছিলাম, তাহলে এটাকে আমরা এই পারে নিয়ে চলে যাই। তাহলে এই যে হু ইউ আর আছে, তাহলে আমরা এখানে হু দেখতে পাচ্ছি, ডাব্লিউএইচ ওয়ার্ড থাকা মানেই সেটা 100% কি সাবঅর্ডিনেট ক্লস। ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। এখন এই ক্লজকে আমরা আবার আরেকটা জিনিস দিয়ে মাপতে পারি, সেটা হলো কি, আমরা যদি ইট বসাই এটার পরিবর্তে, অর্থাৎ এটাকে পুরাটাকে ভ্যানিশ করে দিয়ে আমরা যদি শুধুমাত্র কি নিই, ইট নিই, মানে এটা বাদ তখন, ঠিক আছে? এটাকে বাদ করে দিয়ে শুধু যদি আমরা ইট বসাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি ইট ইজ নোন টু মি, হয় না হয় না? হয়। তাইলে বুঝতে হবে যে এটা হলো কি, এই প্রিন্সিপাল ক্লস। ইট ইজ নোন টু মি এটা হলো কি প্রিন্সিপাল ক্লজ। আর এখানে যখন আমরা হলো কি করছিলাম, যেটা আমাদের ছিল যে হু ইউ আর, হু ইউ আর, এটার পরিবর্তে যদি আমরা ইট বসাইতে পারি, তাহলে বুঝতে হবে যে এটা কোন ক্লজ, এটা হলো নাউন ক্লজ। কি ক্লজ? নাউন ক্লস। নাউন ক্লজ। ঠিক আছে, তাহলে আমরা একটা দেখলাম যে অবজেক্টে বসলে যদি ইট বসানোর পরে অর্থ আসে, তাহলে সেটা হলো নাউন ক্লজ। আবার সাবজেক্টেও যদি বসে এবং সেখানে যদি আমরা ইট বসাই, তাহলে সেক্ষেত্রেও যদি অর্থ আসে, তাহলে সেটা হলো কি নাউন ক্লজ। তাহলে নাউন ক্লজ কার অংশ? সাবঅর্ডিনেট ক্লজের একটা অংশ, তাই না? এটা একটা গেল, এটা হলো কি আমরা দেখলাম সাবজেক্ট এবং কি অবজেক্টেরটা দেখলাম, তাই না? এটা হলো এইভাবে, এইভাবে ভাবতে হবে নাকি? আচ্ছা, তাহলে এটা গেল সাবজেক্টের গেল। তাহলে সাবজেক্ট আর অবজেক্টের ব্যাপারটা আমরা বুঝলাম। এরপরে 2 নম্বরে বলছে যে যদি অর্থ না আসে, এই যে 2 নাম্বার যেটা আছে, এটা বলছে যে যদি অর্থ না আসে, আমরা ইট বসানোর পরে যদি অর্থ না আসে, তাহলে সেক্ষেত্রে মাথায় রাখতে হবে যে সেটা হলো অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। এখন এখানে যে সুন্দর করে দেওয়া আছে যে আই ওয়েন্ট দেয়ার, আই ওয়েন্ট হোয়ার হি লিভস, তাহলে আমি গিয়েছিলাম, আমি কাকে গিয়েছিলাম হচ্ছে না, আমি কি গিয়েছিলাম হচ্ছে না, কাদেরকে গিয়েছিলাম এটার অর্থ আসছে না। আবার যদি এখানে ইট বসাই, সেক্ষেত্রে অর্থ আসছে না। তাহলে বুঝতে হবে যে এখানে যদি আমি আবার বলি যে আমি কোথায় গিয়েছিলাম, এটার অর্থ কিন্তু আসছে, শোনা, তাই না? হ্যাঁ ভাইয়া। তাহলে কোথায় যদি অর্থ আসে, তাহলে আমরা জানি যে কোথায় মানে কি অ্যাডভার্ব বলে এটাকে। আর এই কারণে 2 নম্বরের যেটা আছে এখানে আমরা বুঝতে পারছি যে এখানে আসলে কি হবে না, নাউন ক্লজ এখানে হওয়ার নাউন কোনো সুযোগ নাই। 3 নম্বরে নাই। আমরা যখনই মাথায় রাখবো যে প্রিপোজিশনের পরে যদি আমরা কোনো ক্লজ পাই, হুম, আল্লাহর ওয়াস্তে যদি কোনো ক্লজ প্রিপোজিশনের পরে আমরা পাই, তাহলে অবশ্যই মাথায় রাখতে হবে যে এই ক্লজটার নাম অবশ্যই অবশ্যই নাউন ক্লজ হবে। ওকে। ঠিক আছে, যেমন এই যে এখানে আছে কি যে এভরিথিং ডিপেন্ডস অন, এই যে অন দিয়েছে, এই অন দেওয়ার মানে মাথায় রাখতে হবে যে এই অনের পরে, অন কি একটা প্রিপোজিশন, এরপরে আমরা যখনই কোনো কি পাবো, ক্লস পাবো। ক্লজ পাবো, তখন অবশ্যই মাথায় রাখতে হবে যে কি, সেটা নাউন ক্লস। সেটা হলো কি ক্লজ, নাউন ক্লজ। আমার ফেরদৌস কি শুনতে পাচ্ছে? ফেরদৌস? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। তাহলে এখান থেকে আমরা হলো সহজভাবে বুঝতে পারলাম 3 নাম্বার নিয়ম হলো কি যে প্রিপোজিশনের পরে যদি কোনো ক্লজ পাই, তাহলে আমরা চোখ মুখ বন্ধ করে কি দিব, নাউন ক্লস। নাউন ক্লজ গেল। আচ্ছা, 3 নাম্বারটা আমরা তাহলে উঠাই দিলাম। হুম, 4 নম্বরে যদি আমরা যাই, 4 নাম্বারটা আরো সহজ। এখানে শুধু আমার মনে রাখতে হবে যে কি বলছে। 4 নাম্বারে এই যে শব্দগুলো আছে, এই শব্দগুলা খুবই ভদ্র শব্দ, এবং এদের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো যে এরা হলো সবসময় দুটা করে অবজেক্ট গ্রহণ করে থাকে। কয়টা করে অবজেক্ট? দুটো। দুইটা করে অবজেক্ট গ্রহণ করে থাকে। আর এই কারণে বলা হচ্ছে যে এই ভার্বগুলার পরে যদি আমরা কখনো একটা অবজেক্টের পরে আরেকটা যদি ক্লজ পাই, তাহলে মাথায় রাখতে হবে তাহলে একটা অবজেক্টের কাজ হলো, পরেরটা তাহলে যাই হোক না কেন সেটা অবশ্যই অবশ্যই কি হবে, নাউন ক্লজ হবে। কি ক্লজ হবে? নাউন ক্লজ। নাউন ক্লস। যেমন এখানে যে সুন্দর করে দেওয়া আছে যে হি আস্কড মি, তাহলে সে আমাকে জিজ্ঞাসা করেছিল। এখন আমরা বলছিলাম যে নাউন ক্লজ যেটা আছে সেটা হলো খোঁজার একটা সহজ পদ্ধতি আছে, এবং সে পদ্ধতি হলো, আমরা জাস্ট আবারও একটু একটা ইয়া নিয়ে নিই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ, তাহলে হি আস্কড মি এখানে একটা থাকলো, আর এই যে ওয়েদার
ওয়েদার, এটা একটা থাকলো, হ্যাঁ। তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে হি আস্কড মি, এটা হলো প্রিন্সিপাল ক্লজ, এটা আমরা বুঝতে পারছি, এটা হলো পিসি না। আচ্ছা, এখানে আবার একটু ইয়া হয়ে আছে, আমরা এটাকে করতে হবে হলো ইংলিশে নিয়ে আসতে হবে। আচ্ছা, এখানে তাহলে কি আছে, প্রিন্সিপাল, এটা হলো প্রিন্সিপাল, তাই না? আর এখানে যদি আমরা বলি যে নাউন ক্লজ আমরা খোঁজার একটা অন্যতম পদ্ধতি ছিল কি, ইট মারা, তাই না? তাহলে আমরা যদি এটাকে এইভাবে চিন্তা করি যে হি আস্কড মি ইট, তাহলে তিনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন, তাই না? কি জিজ্ঞাসা করেছিলেন, ইহা। তাহলে হয় না, হয় না? হয়। তাইলে বুঝতে হবে যে এটা হলো কি, নাউন ক্লজ। নাউন। ঠিক আছে, তাহলে এই ভার্বটা আমার অবশ্যই মনে রাখতে হবে, যে এই যে ভার্বগুলো আছে এই ভার্বগুলো আমি যদি মনে না রাখতে পারি তাহলে কিন্তু আমার আবার এই জায়গায় কি হবে, ভুল হবে। ঠিক আছে, এটাকে আমরা বলছি কি, নাউন ক্লজ, এবং এই ভার্বগুলোকে আমরা বলছি কি, ডাইট্রানজিটিভ। এখানে অবশ্য কিছু ফ্যাক্টিটিভ ভার্বও আছে, যেমন এই যে কল, মেক, ক্রাউন, ইলেক্ট, সিলেক্ট, নমিনেট, এই শব্দগুলা বা এই ভার্বগুলাকে আমরা কি বলি। একটু, হ্যাঁ, ফ্যাক্টিটিভ একটা কল আসছে। অবজেক্ট। হ্যাঁ, আসসালামু আলাইকুম, চাচ্চু বলো। আমি এই যে ক্লাস শেষ করে তারপরে খেলতে যাবো ইনশাল্লাহ। আমার সময় লাগবে, তা তো 9:45 বাজবে হয়তো বা। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, সালাম আলাইকুম। আচ্ছা, আমরা আবার একটু পড়াশোনায় ফিরে আসি, হ্যাঁ। তাহলে আমরা 4 নাম্বারটা শেষ করলাম, হ্যাঁ, 5 নাম্বারে চলে যাই। তাহলে 5 নাম্বারে কি বলে। আচ্ছা, 5 নাম্বারে বলছে যে হলো যে ভার্ব এর কমপ্লিমেন্ট হিসেবে নাউন ক্লজ বসে, এটা অবশ্য খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় না। এটা আমরা জানি যে লাইফ ইজ হোয়াট, আমরা মাথায় রাখবো যে যখনই বি ভার্ব আছে না, কি ভার্ব, বিভার। বি ভার্ব, এই বি ভার্বের পরে যদি কখনো, বি ভার্বের পরে নর্মালি কি হয়, নাউন ক্লজ হয়। কি হয়, নাউন ক্লজ। নাউন ক্লজ হয়, হ্যাঁ। তো এখানে বলছে লাইফ ইজ হোয়াট উই মেক ইট। আচ্ছা, আমরা জাস্ট এটাকে যদি তুলে নিয়ে আসি, আমরা জাস্ট এই পর্যন্ত, লাইফ ইজ হোয়াট উই মেক ইট, এই পর্যন্ত যদি আমরা রাখি। আমরা এবার একটু উপরের দিকে চলে যাব, এটাকে একটু বড় করে নিই। ইস, আচ্ছা, তাহলে এখানে এই যে এই দুইটা আমরা দেখতে পাচ্ছি যে লাইফ ইজ, তাহলে লাইফ ইজ গেল, তাহলে লাইফের পরে ইজ আছে, এটা মানে বুঝতে হবে যে এটা হলো কি, প্রিন্সিপাল ক্লজ, তাহলে পিসি। আর এখানে যখনই আমরা বলছি হোয়াট উই মেক ইট, হুম, হোয়াট উই মেক ইট, মেক। এখন এই মেক ইট কে যদি আমি ইট দিয়ে কি করি, উঠাই দিই, তাও কি লাইফ ইজ ইট হয় না, হয় না? হয়। হয়। তাহলে বুঝতে হবে যে এই যে বিভার্বের পরেও আমাদের কি হতে পারে, নাউন ক্লজ হতে পারে। নাউন ক্লজ হতে পারে। তাহলে 5 নাম্বারটাও মোটামুটি ক্লিয়ার হলো। 6 নাম্বারে যদি আমরা যাই, তাহলে 6 নাম্বারে আমাদের বলছে হলো যে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবে নাউন ক্লজ বসে। এটা একটু মনে রাখতে হবে, হ্যাঁ, এটা একটু আলাদা, যদিও এটা আসবে, আসার সম্ভাবনা খুবই কম, কারণ এটা খুবই পুরাতন একজন, কি বলবো, খুবই গুণী একজন লেখক, সদরউদ্দিন ছিলেন। বলা যায় যে প্রথম দিকে যে বইগুলা খুবই সুন্দরভাবে লিখা হয়েছিল, তার মধ্যে অন্যতম একটা বই হলো এই সদরউদ্দিন যে স্যার আছেন ওনার একটা বই। তো এখান থেকে এটা তোলা হয়েছে, এটা আমরা জাস্ট এই দুইটা যে উদাহরণ আছে, এই দুইটা উদাহরণ আমরা মনে রাখবো, হ্যাঁ। মানে আমাদের হুবহু মনে রাখতে হবে যে এই দুইটা বইয়ের, মানে ওনার যে বই আছে ওই বইয়ের, এটা কি, ইট ইজ অবভিয়াস দ্যাট হি ইজ রং, ইট ইজ অবভিয়াস দ্যাট হি ইজ রং। এই যে দ্যাট হি ইজ হয়েছে, মাথায় রাখতে হবে যে এটা হলো কি, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। এটা হলো অ্যাডজেক্টিভ, এই যে এখানে অ্যাডজেক্টিভ আছে না, হ্যাঁ। এই অ্যাডজেক্টিভের কমপ্লিমেন্ট হিসেবে ইউজ হয়েছে। ঠিক আছে, আবার এখানে দেখো যে বলছে ইট ইজ আনফরচুনেট, তাহলে এটা কি, ইট ইজ আনফরচুনেট মানে এটা কি, এটা দুর্ভাগ্য যে দ্যাট হি হ্যাজ লস্ট হিজ ওয়ালেট, তাহলে সে তার কি হারাইছে, ওয়ালেট হারাইছে। ওয়ালেট হারাইছে, বা যেটা আমরা মানি ব্যাগ বলি ইংলিশে, না, ইংলিশ থেকে ইংলিশ করি আর কি। তাহলে এখান থেকে আমাদের মাথায় রাখতে হবে যে এই দুইটা যে উদাহরণ আছে এই দুইটা উদাহরণই আমরা কি রাখবো, একবারে মুখস্থ রাখবো। ঠিক আছে, গেল। এর পরবর্তীতে যেটা আছে অ্যাপোজিশন, আমরা বুঝি, তারপর আমরা এটাকে একটু আলোচনা করে নিই। এর পরেরগুলো একদম সহজ কিন্তু, হ্যাঁ। অ্যাডজেক্টিভ ক্লজ আমাদের 3 মিনিট লাগবে সর্বোচ্চ।
হুম। সহজ কথা হলো যে নাউন ক্লজকে যখনই আমি কি করব, নাউন ক্লজকে যদি, আচ্ছা, নাউন ক্লজকে যখনই আমি দুই কমার মধ্যে ঢুকাবো, কয় কমার মধ্যে? 2 কমা। দুই কমার মধ্যে, তখন মাথায় রাখতে হবে যে এটাকে আমরা বলবো কি অ্যাপোজিশন। কি বলি এটাকে আমরা? অ্যাপোজিশন। অ্যাপোজিশন মানে কি, যে অ্যাপোজিশন আমরা জানি যে হয় এটা নাউন ফ্রেজ হয় অথবা কি হয়, নাউন ক্লজ হয়। ঠিক আছে, আমরা জাস্ট এখান থেকে এই যে যে সেন্টেন্সটা আছে এটা যদি আমরা একটু উঠাই, এখানে আপাতত একটু লিখি। এরপরে এই যে বস যেটা দুই কমার মধ্যে বসেছে, হুম, এই দুই কমার মধ্যে আমরা অলরেডি বলছি যদিও, তারপরে আমরা এটাকে আলাদা করে নিলাম, হ্যাঁ, দুই কমার মধ্যে থেকে, হ্যাঁ। তাহলে আমরা এখানে যদি আমরা ইট বসাই, কি বসাই? ইট। ইট। আচ্ছা, তাহলে ফ্যাক্ট কি বস্তু না বস্তু না? বস্তু। বস্তু। বস্তুর পরিবর্তে কি ইট বসে না বসে না? বসে। বসে। তাহলে সেক্ষেত্রে আমরা এখানেও দেখতে পাচ্ছি যে আমরা যদি এটাকে উঠাই দিই এবং ওই জায়গায় যদি ইট বসাই, সেক্ষেত্রে আমাদের কি আসছে? অর্থ সেক্ষেত্রে হচ্ছে। আসছে, তাই না? অর্থ আসার কারণে তখন আমরা এই যে দ্যাট হি ওয়াজ এ থিপ, এটাকে আমরা তখন বলছি কি, নাউন ক্লজ। কি ক্লজ? নাউন ক্লজ। নাউন ক্লজ। তাহলে আমাদের যে সাতটা নিয়ম ছিল আমাদের এই নাউন ক্লজের, তাহলে আমরা মোটামুটি একটা একটা করে সবগুলাই দেখলাম, হ্যাঁ। আচ্ছা, আমরা তাহলে এখান থেকে বাইর হই। অ্যাডজেক্টিভ ক্লজটা সুন্দর আছে, অ্যাডজেক্টিভ ক্লজ পড়ে খুব মজা, হ্যাঁ। অ্যাডজেক্টিভ ক্লজের দিকে যাব আমরা। তাহলে এখান থেকে আমরা একটু এগুলা বাদ দিতে দিতে আসি, হ্যাঁ। তাহলে এতদূর পর্যন্ত আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ আছে, হ্যাঁ। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ আমাদের, এখান থেকে আমরা যদি একটু বড় করি এদেরকে, আচ্ছা, এটা হলো যে অ্যাডজেক্টিভ ক্লজের কথা আমরা যখন বলছি তখন আমাদের মাথায় রাখতে হবে যে অ্যাডজেক্টিভ এর সাথে একটা বড় পার্থক্য হলো অ্যাডজেক্টিভ ক্লজে, সেটা হলো যে অ্যাডজেক্টিভ নর্মালি কোথায় বসে? নাউনের পূর্বে বসে। কার পূর্বে বসে? নাউনের পূর্বে। নাউনের পূর্বে বসে, এটা আমরা ছোটবেলা থেকে জানি, তাই না? যেমন হি ইজ এ গুড বয়, হি ইজ এ কিউট গার্ল, শি ইজ এ কিউট গার্ল, এরকম আমরা জানি, তাই না? তাহলে নর্মালি এটা হলো দুই ভাবে বসে, একটা হলো নাউনের পূর্বে বসে আর একটা হলো ভার্বের পরে বসে। তো এখানে আমরা যখনই ক্লজ বা ফ্রেজের কথা বলবো, মানে অ্যাডজেক্টিভ ক্লজ অর ফ্রেজের কথা বলবো, তখন আমাদের মাথায় রাখতে হবে যে এটা হলো সবসময় নাউন বা প্রোনাউনের, প্রোনাউনের কোথায় বসবে? পরে বসবে। নাউন বা প্রোনাউনের কোথায় বসবে? পরে বসবে। পরে বসবে, এবং এই পরে বসে সবসময় ওই নাউনকে, মানে ওই কি বলবো আমরা, তাহলে ওই নাউন বা নাউন বা প্রোনাউন প্রোনাউনকে করে। নির্দেশ করবে আর কি, হ্যাঁ। ওই নাউন বা প্রোনাউনকেই নির্দেশ করবে। এটা হলো মনে রাখতে হবে আমার। তাহলে এরা হলো, আমরা জানি যে অ্যাডজেক্টিভ নাউনের পূর্বে বসে, কিন্তু এখানে আমরা একটা কিন্তু দিয়ে দিই, কিন্তু যে ক্লজ বা ফ্রেজ আছে এটা হলো কি, নাউন বা প্রোনাউনের কি বসে? পরে বসে, এবং ওই পরে নাউন বা প্রোনাউনকে কি করে? মডিফাই করে। মডিফাই করে বা নির্দেশ করে আমরা বলতে পারি। তাহলে এখান থেকে আমরা যদি একটু জাস্ট দেখি, আমাদের আরো সহজভাবে মনে রাখার জন্য আমরা এই নিয়মটা ফলো করতে পারি। এটা হলো সাবজেক্ট এবং ভার্বের মধ্যে বসে, হ্যাঁ। তাহলে আমরা সাবজেক্ট এবং ভার্বের মধ্যে যখনই কোনো ক্লজ পাবো, আমরা এটা মনে রাখতে পারলে কিন্তু একটা বড় ধরনের সহজ পদ্ধতি আর কি, যে সাবজেক্ট এবং ভার্বের মধ্যে যখনই আমরা কোনো ক্লজ পাবো তখন অবশ্যই সেটা কি হবে? অ্যাডজেক্টিভ ক্লজ হবে। অ্যাডজেক্টিভ ক্লজ হবে। ঠিক আছে। পরবর্তীতে আবার যদি আমরা দেখি যে ওই যে আমরা বলছিলাম যে নাউন বা প্রোনাউনের পরে, আবার যদি অবজেক্টের পরেও যদি আমরা দেখি যে কোনো ক্লজ বসেছে এবং সেই ক্লজটা কাকে নির্দেশ করছে? ওই অবজেক্টকে বা ওই নাউন বা প্রোনাউনকে নির্দেশ করছে, তখন এটাকেও আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ ক্লজ। ঠিক আছে। আবার কি হলো, ফেরদৌস কি বলছে? স্যার পিডিএফ দিয়েন প্লিজ। অবশ্যই। অবভিয়াসলি বানান কি? VOSL হয় না? ইংলিশে এত দুর্বল হলে কেমনে পড়াবো? আচ্ছা। আচ্ছা, এখান থেকে আমরা যদি একটু দেখি তাহলে আমরা এখান থেকে বুঝতে পারবো এই যে এখানে আমাদের যে নিয়মটা আছে বা আমাদের যে এখানে কি আছে, এখানে আমরা একটা জাস্ট কি নিতে পারি,
আমরা এখান থেকে সুন্দর করে একটা, তাহলে দিস ইজ দ্য প্লেস হোয়ার আই ওয়াজ বোর্ন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দিস ইজ দ্য প্লেস যেটা আছে, এই যে প্লেস, এটা কি নাউন না? জি ভাইয়া। এটা নাউন তো 100%। বাবা রে বাবা, কি লেখা হচ্ছে রে ভাই! এটা নাউন বা নাউন ফ্রেজ এখানে আছে। কি আছে? নাউন ফ্রেজ নাউন আমরা যদি ফ্রেজ। ধরি, তাহলে এটা নাউন বা নাউন ফ্রেজের এই যে এখানে হোয়ার আই ওয়াজ বোর্ন, তাহলে দিস ইজ দ্য প্লেস হোয়ার আই ওয়াজ বোর্ন, তাহলে হোয়ার আই ওয়াজ বোর্ন এই যে অংশটা, এটা কাকে নির্দেশ করছে? এই প্লেসকে নির্দেশ করছে। জি তাহলে স্যার। এটা আমাদের এই যে নিয়মটা, এই নিয়মটা কি এখানে ফলছে না ফলছে না? জি স্যার, যে নাউন কে মডিফাই করছে। ঠিক আছে না? তাহলে হোয়ার আই ওয়াজ বোর্ন আর এই দিস ইজ দ্য প্লেস সেম জায়গা না সেম জায়গা না? সেম। সেম জায়গা। তাহলে সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে এটা হলো কি, অ্যাডজেক্টিভ ক্লজ। এই ক্লজটার অ্যাডজেক্টিভ। নাম কি? অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ ক্লজ। ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ। আবার যদি আমরা এটাকে হলো সাবজেক্টের পরে দেখাই, সাবজেক্টের পরেও দেখানো যায়, এটাকে আমরা সুন্দর করে একটা লিখি, তাহলে বুঝতে পারবো আমরা। যেমন এটাকে তুলে দিই, ঠিক আছে? তাইলে আমি যদি বলি যে আই নো, ধরো স্বর্ণা, ঠিক আছে? আই নো স্বর্ণা, এখন এখানে আমি বলছি আই নো স্বর্ণা, তাহলে আমার আবার পরে চলে যাইতে হচ্ছে, তাই না? তাহলে আমি যদি বলি যে আই নো স্বর্ণা না দিয়ে স্বর্ণা হু ইজ মাই সিস্টার, হু ইজ মাই সিস্টার ইজ, ও বাবা, বড় হাতের হোক না দাদা, আচ্ছা ও বড় হাতের হোক সমস্যা নাই। ইজ এ কি, ধরলাম আমরা গুড গার্ল দিলাম, হ্যাঁ, সমস্যা তো নাই। ফের তো সমস্যা আছে কোনো? জি না স্যার, আমার কোনো সমস্যা থাকবে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি, যে এই যে এখানে ভার্ব আছে, তাই না? কি আছে? জি। হ্যাঁ। ইজ আর ভার্ব না? জি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইজ একটা ভার্ব, তাই না? স্বাভাবিকভাবে আবার যদি এই যে হু ইজ এর দিকে আমরা যদি তাকাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, যে এখানে এই স্বর্ণা হলো কি নাউন বা সাবজেক্ট, আর এই যে ভার্ব, তাহলে সাবজেক্ট এবং ভার্বের মধ্যে যদি কোনো কি বসে, ক্লজ বসে, অতিরিক্ত অংশ। তাই না? ক্লজ। হ্যাঁ, অতিরিক্ত আমি যদি এটাকে উঠায়ও দিই, হ্যাঁ, সহজভাবে আরো মনে রাখতে হবে যে আমি যদি এটাকে উঠায়ও দিই, তাও আমার সেন্টেন্সের কোনো সমস্যা হবে না। নাই। মন না। ঠিক আছে, যে স্বর্ণা ইজ এ গুড গার্ল, আমার সেন্টেন্স কিন্তু ঠিকই থাকছে, ঠিক আছে? কিন্তু আমি আবার কি করছি, যে আমি না, আমি হলো এখানে কি করব, যে আমি স্বর্ণা সম্পর্কে আরো তথ্য দিব। তো আমি কি করছি, যে স্বর্ণাকে বসানোর পরে বা সাবজেক্টের পরে আমি কি করছি, হু ইজ মাই সিস্টার। তাহলে হু ইজ মাই সিস্টার আর স্বর্ণা একই ব্যক্তি না? জি স্যার। হ্যাঁ। ব্যক্তি। তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে আমরা বলবো কি, অ্যাডজেক্টিভ ক্লজ। ক্লজ। ঠিক আছে, এটা একটা নিয়ম গেল। ওকে। তাহলে আমরা এইটাই কিন্তু, এটার আর কিন্তু কোনো অতিরিক্ত কোনো নিয়ম নাই, হ্যাঁ। আমরা যে দুইটা নিয়ম শিখলাম, একটা হলো সাবজেক্টের পরে এবং ভার্বের পূর্বে বা সাবজেক্ট ভার্বের মধ্যে, আর আরেকটা হলো ভার্বের পরে যে অবজেক্ট বসবে, সেটা নাউন হইতে পারে, প্রোনাউন হইতে পারে, তারপরে যে ক্লজ বসে সেই অবজেক্টকে কি করবে, মডিফাই করবে, সেটাকে আমরা বলবো কি, অ্যাডজেক্টিভ ক্লজ। জি স্যার। ঠিক আছে। আচ্ছা, এখান থেকে তাহলে আমরা অ্যাডজেক্টিভ ক্লজটা সরাই দিই। এরপরে আমাদের আছে হলো কি অ্যাডভার্বিয়াল ক্লজ, মনে হয় নাকি? আচ্ছা, এটা একটু কঠিন জিনিস, এটা অবশ্য অযথা লাগবে না, খামাখা শুধু মাথা নষ্ট করে লাভ নাই। অ্যাডভার্বে চলে যাবে। আচ্ছা, এখন অ্যাডভার্বিয়াল ক্লজের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো যে আমাদের মাথায় রাখতে হবে প্রথম যে কাজটা, সেটা হলো যে ইন্ট্রানজিটিভ ভার্বের পরে যদি আমরা কোনো ক্লজ পাই, তাহলে সেক্ষেত্রে আমরা মাথায় রাখবো সেটার নাম হলো কি, অ্যাডভার্বিয়াল ক্লজ। সেটার নাম কি? অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজ। এই অ্যাডভার্বিয়াল ক্লজের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো, আমাদেরকে একটু জাস্ট মাথা খাটাইতে হবে এই জায়গায়। যেমন এই যে জায়গাটা আছে, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি কি, কি বলছে, যে কখন, কোথায়, কিভাবে এবং কেন, বা উদ্দেশ্য দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব ক্লজ পাওয়া যায়। জি। ঠিক আছে, এখন আমরা উদ্দেশ্য কিভাবে বুঝবো, তাই না? এখন এই যে এখানে দেখো যে উই রিড,
কি আছে? উই কি? দ্যাট উই রিড, উই তাই না? তাহলে আমরা পড়ি। এখন বলছে দ্যাট উই মে লার্ন, যাতে করে আমরা কি করতে পারি? শিখতে পারি। কি করতে পারি? শিখতে পারি। শিখতে পারি। তাহলে এটা আমাদের উদ্দেশ্য বোঝাচ্ছে না? জি স্যার, পারপোজ। পারপস বোঝাচ্ছে তো। তাহলে যদি পারপস বোঝায় তাহলে মাথায় রাখতে হবে যে এই যে দ্যাট উই মে লার্ন, এটা 100% হলো কি অ্যাডভার্বিয়াল ক্লজ। হুম। আবার এই যে এখান থেকে আমাদের দেখো পরের যে সেন্টেন্সটা আছে, আমরা বলছিলাম যে এটাকে কি, যে ইন্ট্রান্সিটিভ ভার্বের পরে, কি ট্রান্সিটিভ ভার্বের পরে, ইন্ট্রানজিটিভ ইন্ট্রান্সিটিভ ভার্ব। ভার্বের পরে যদি যেটা বসবে সেটা হলো কি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি হি ক্যান গো, তাহলে সে যেতে পারে। তাহলে কখন যেতে পারে, কোথায় যেতে পারে, কি উদ্দেশ্যে যেতে পারে, কিভাবে যেতে পারে, এটা হইতে পারে, তাই না? তাহলে হি ক্যান গো হোয়ার হি ওয়ান্টস, তাহলে সে যেতে পারে যেখানে ইচ্ছা সেখানে সে যেতে পারে। আর ঠিক আছে? তো এই গো হলো কি একটা ইন্ট্রান্সিটিভ ভার্ব। গো কি ভার্ব? ইন্ট্রানজিটিভ ভার্ব। একটা ইন্ট্রান্সিটিভ ভার্ব। আর এই কারণে এখানে মাথায় রাখতে হবে ইন্ট্রান্সিটিভ ভার্বের পরে যদি কোনো আমরা ক্লজ পাই তাহলে সেটা অবশ্যই অবশ্যই অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। ঠিক আছে? সোনা আপু ঘুমিয়ে গেছে নাকি? না না, স্বর্ণা তো অ্যাক্টিভ মানুষ। কাকে কি আমি বলো? আজ কাকে লাড়তে কাকে লাগিয়ে লিছো গো? এখন কি তা আমি মাত্রই বনি। কিতা কইরা তুমি? আচ্ছা, এটা একটা গেল, হ্যাঁ। আর আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে। স্যার আমার চেয়ে সোনা আপুর সাউন্ড ভালো, উনি অনেক জোরে কথা বলতে পারেন, আমার তো মুখে দিয়ে মাতই আসে না। আচ্ছা, আমাদের এই জায়গাটা একটু দেখি আমরা, হ্যাঁ। এটা দেখলে আমাদের মোটামুটি সব মনে পড়ে যাবে পৃথিবীর যত যা ছিল। ওয়েন্ট আই সো সিন ঠিক আছে। সাইন্স অফ পভার্টি। হোয়ার এভার আই ওয়েন্ট আই স সাইন্স অফ পোভার্টি, আমি যেখানেই গিয়েছি সেখানেই কি দেখেছি? দায়িত্ব নি স্যার, সরি। দারিদ্র্যের কি দায়িত্বের চিহ্ন দেখতে পারি। সব জায়গায় স্যার দায়িত্ব, ঠিক আছে স্যার। হুম। তাহলে এখানে বলছে যে হলো এটা আমার কথা বলছে আর কি। হুম। অভাবের সংসার। হোয়ার এভার আই ওয়েন্ট আই স সাইন অফ পোভার্টি, আমি এটা জাস্ট কি কারণে এটা তোমাদেরকে বড় করলাম, এর একটা কারণ আছে। মাথায় রাখবা ছোটবেলা থেকে আমরা অনেকগুলা কি করেছি, শব্দ পড়েছি বা কনজাংশন পড়েছি, যে কনজাংশন গুলা বাক্যের শুরুতে বসলে মধ্যে কমা বসে। বাক্যের শুরুতে বসলে কি বসে? মধ্যে কমা বসে। আমাদের সবচেয়ে অন্যতম পছন্দের একটা হলো এর মধ্যে হলো কি ইফ। ইফ কি বাক্যের শুরুতে বসলে বসে না বসে না মধ্যে কমা? ইফতে বাক্যের শুরুতে স্যার। না, বলছি ইফ যদি বাক্যের শুরুতে বসে তাহলে সেক্ষেত্রে মধ্যে কমা হয় না, হয় না? নতুন সেন্টেন্সের ভাইয়া। পূর্বে হয়তো নাকি? হয় স্যার, জি হয়। ভাইয়া। দো যদি হয় তাহলে সেক্ষেত্রে হয় নাকি? হয় স্যার, হয়। অ্যাজ, এস দো হয়। সিন্স, As- জি স্যার। ওয়েন, জি। হোয়েন হয় না। এভার, এগুলা যখনই বাক্যের শুরুতে বসে মাথায় রাখতে হবে যে এগুলা যখনই আমরা দেখছি যে এগুলা যখনই বাক্যের শুরুতে বসে তখন কি হয়? বাক্যের মধ্যে একটা কি বসে? কমা বসে, তাই না? তো এই জি। কমাগুলা যখনই আমাদের বসছে তখন আমাদের মাথায় রাখতে হবে যে, আমার আবার খেলার ডাক চলে আসছে। আমাকে স্যার খালি টেক্সট করতেছে ওনারা। আমি বলতেছি আমি ক্লাসে ক্লাসে ক্লাসে, তারপরে স্যার আচ্ছা, তো আমাদের স্যার এটা হলো স্বর্ণা, আমাদের যখন এটা মাথায় রাখতে হবে কি যে আমরা যে কনজাংশন গুলা বাক্যের শুরুতে বসলে মধ্যে কমা বসে, বাক্যের শুরুতে বসলে মধ্যে কমা বসে, এই কনজাংশন গুলা দিয়ে যে ক্লজটা হবে সেটা হলো অ্যাডভার্বিয়াল ক্লজ। এখন যদি বাক্যের মধ্যে বসে তাহলে মাথায় রাখতে হবে ওর সামনের দিকে যে ক্লজটা হয়েছে সেটা হবে কি অ্যাডভার্বিয়াল ক্লজ। এখন আমি যদি এভাবে বলি যে ইফ ইউ কাম, আমার সবচেয়ে সহজ মানে পছন্দের একটা ইফ ইউ কাম আই উইল গো। আই উইল গো, পড়েন হ্যাঁ। স্যার। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ইফ ইউ কাম, এই যে এখানে আছে
এই বেয়াদবের নাম অবশ্যই কি হবে, অ্যাডভার্বিয়াল ক্লজ। ঠিক আছে, জাস্ট এটাকে যদি আবার আমি করি যে আই উইল গো ইফ ইউ কাম। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমাকে মাথায় জি। রাখতে হবে যে এই যে ইফ ইউ কাম আমি হলো লিখলাম, এর পরের অংশটা তখন হবে কি আমার অ্যাডভার্বিয়াল ক্লজ। অর্থাৎ এই যে রেড যে অংশ আছে, এটা তখন কি হবে, অ্যাডভার্বিয়াল বা অ্যাডভার্ব ক্লজ। এটুক পর্যন্ত তো বোঝা গেছে না? জি ভাইয়া। আচ্ছা, এখন আমাদের আরেকটা জিনিস একটু দেখতে হবে, সেটা হলো যে একটা বিষয় কি আমাদের, আচ্ছা অ্যাডভার্বিয়াল ক্লজ আসলে এখানেই শেষ হয়। এই দুটো জিনিস মনে রাখতে পারলে ইনশাল্লাহ আমাদের খুব একটা প্রবলেম হবে না। হ্যাঁ, তাহলে এটা আমরা একটু ঠাই দিই। আচ্ছা, আমাদের এখন কাজ হবে হলো এই যে দুষ্টু কোকিলকে নিয়ে। ফ্রেজ আমরা সামনের দিন পড়বো। হ্যাঁ, আচ্ছা, এখন এখানে আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের সবসময় একটা বিষয় মাথায় রাখতে হবে যে একটা ক্লজ শুধুমাত্র জায়গা পরিবর্তন করার কারণে তার নাম ভিন্ন ভিন্ন হবে। ঠিক আছে, যেমন আমি যদি ফেরদৌস তোমার কথা চিন্তা করি, তাই না? তুমি এখন এখানে আছো, এর মানে কি তুমি হলো স্টুডেন্ট, তাই না? জি স্যার। আবার তুমি যখন তোমার আম্মার কাছে যাচ্ছ, তুমি তখন তার কাছে কি সন্তান। তুমি তোমার বোনের কাছে যখন জি যাচ্ছ, স্যার। তখন কি হচ্ছে, তুমি তখন তার কাছে কি, অবভিয়াসলি বাধা। আনার গেল বাধা, অবভিয়াসলি দূরে ব্রাদার, গেল তাই তো? বাধা। আমি অবশ্য ভাই ভাবছিলাম, যেহেতু তুমি ব্রাদার হয়েছো এটাও খারাপ না, ব্রাদার হওয়াটাও ভালো। হ্যাঁ, এবং এর সাথে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো যে আমরা যখনই জায়গা চেঞ্জ করি, ব্যক্তি একই থাকে কিন্তু আসলে কি হয়, নামগুলা পরিবর্তন হয় বা সম্বোধনগুলা কি হয়, পরিবর্তিত হয়। তো এখানে এই জিনিসটাই বলছে যে আমাকে মনে রাখতে হবে যে একটা ক্লজই নাউন ক্লজ হইতে পারে, একটা ক্লজই অ্যাডজেক্টিভ ক্লজ হইতে পারে, আবার কি একটা ক্লজই কি হইতে পারে, অ্যাডভার্বিয়াল ক্লজ হইতে পারে। ঠিক আছে, তাহলে এখানে কি বলছে যে আই নো হোয়ার হি লিভস, তাহলে আই নো হোয়ার হি লিভস। এখন এটাকে যদি আমরা ইট লিখি, তাহলে আমাদের হয় না, হয় না? হয় স্যার। হয়। তাহলে সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি এটা হলো কি নাউন ক্লজ, না। ক্লোজ। তাই না? গেল। এখন এরপরে দেখো যে আই নো দ্য প্লেস, আই নো দ্য কি, প্লেস, প্লেস। হোয়ার হি লিভস। তাহলে হোয়ার হি লিভস মানে জায়গা 100%। হোয়ার হি লিভস মানে কি, যেখানে সে বাস করে। তাহলে পাস আমি করে। বলছি কি আই নো দ্য প্লেস, আমি সেই জায়গাটা চিনি যেখানে সে কি করে, পাস করে। বাস করে। তাহলে এই যে দ্য প্লেস আর হোয়ার হি লিভস সেম জায়গা না? জি স্যার। সেম জায়গা। তাহলে এটা কি করছে, পরে বসে এই প্লেসকে মডিফাই করছে, এই কারণে এটাকে কি বলছি আমরা, অ্যাডজেক্টিভ ক্লজ। কি ক্লজ? এডজেক্টিভ ক্লোজ। অ্যাডজেক্টিভ ক্লজ। আর এখানে যখনই আমরা আবার আসছি, দেখো যে হি ওয়েন্ট হোয়ার হি লিভস, সরি আই ওয়েন্ট হোয়ার হি লিভস, মানে যেখানে সে বাস করত বা যে সেখানে বাস করে, সেখানে আমি কি করেছিলাম, দিয়েছিলাম। গিয়েছিলাম। তাহলে এক্ষেত্রে আমাকে মাথায় রাখতে হবে যে এই যে জায়গাটা, এই জায়গার কি যে প্রত্যেকটা ক্লজই এক এক ধরনের নাম হবে, শুধুমাত্র কি হবে, এটা জায়গার উপরে ডিপেন্ড করবে। ঠিক আছে, এটা নিয়ে রাজনীতি করার কোনো কিছু স্যার, নাই। বলো। নাউন 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 ক্লোজ আর অ্যাডভার্ব ক্লোজ স্যার, সে মানে একটু আর একটু বুঝিয়ে দিতে পারবেন এই দুইটা? আচ্ছা, এখান থেকে দেখো তাহলে বুঝতে পারবা। এখন এখানে আমরা বলছিলাম যে এখানে যদি ইট মারো, কি মারো, হিট মারি। আবার এখানে যদি ইট মারো, দুইটা একটু দেখো তাইলে বুঝতে পারবা যে আই নো ইট হয় না, হয় না? জি। মানে আমি ইহা হয় জানি। স্যার। আর এখানে আমি বলছি আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, আমি ইহা গিয়েছিলাম, হয়? স্যার, হবে না মেবি। মেবি না, আমি ইহা হয় না, আমি আমি ইহাতে গিয়েছিলাম, না, আমি দেয়ার হবে, দেয়ার হবে। ইট না হয়। তাই না? ইট দিয়ে হবে না তখন, তাই না? এখানে হইতে পারে কি, যে ধরো আমি এখানে বলছি আই ওয়েন্ট, হোয়ার হইতে পারে, সরি, এখানে দেয়ার কি হইতে হইতে পারে। পারে, হোয়ার হইতে পারে, হোয়েন হইতে পারে, হাউ হইতে পারে, ওয়াই হইতে পারে। এখানে অ্যাডভার্ব হবে। ঠিক আছে, কিন্তু এখানে আমি কি দিতে পারছি না, আমি কখনোই ইট দিতে পারছি না। ইট তাহলে দিতে। ইট যখন আমি দিতে পারবো না, তখন আমাকে মাথায় রাখতে হবে যে এটা হলো কি, অ্যাডভার্বিয়াল ক্লজ। আর যখন আমি ইট মারতে পারছি, তখন সেটা হলো কি, নাউন ক্লোজ। নাউন ক্লজ।
আশা করছি মোটামুটি তোমরা জি প্র্যাকটিস স্যার। করলে এটা আরো সহজভাবে বুঝতে পারবে। আর ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম দেয়ার ইজ আ গ্রুপ, তাই না, অন হোয়াটসঅ্যাপ, ইউ ক্যান মেসেজ এনিথিং ইউ আর ট্রাবলড উইথ। ঠিক আছে? জি স্যার, স্যার সোনাপুর একটু দুঃখ স্যার, আমি বুঝতে পারতেছি। স্বর্ণার কোনো দুঃখ নাই, স্বর্ণার জীবন এত ভালো। স্বর্ণার যে জায়গায় বিয়ে হবে, শুধু ও বিসিএস ক্যাডার হওয়ার জন্য পড়াশোনা করছে, তার কোনো আইডিয়াই নেই স্বর্ণার ব্যাপারে। ভাইয়া কি যে বলতেছেন! আরে বড় ভাইরা যা বলে সব দোয়া, টেনশন নেওয়ার কিছু নাই। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো। হ্যাঁ, আমরা কিন্তু এই যে ফ্রেজটা সামনের দিন করার পরেই ক্লজ আর ফ্রেজের একটা বড় পরীক্ষা নিব। আচ্ছা। স্যার মেয়েরা, আর মেয়েরা সামনের কেন দিন আমি করতে আরো পারে না কিছু স্যার? মুখস্থ কাজ দিব তোমাদেরকে। হ্যাঁ, পিসি দাস থেকে। তো পিসি দাস থেকে যখন আমরা কাজ দিব, এই অনুযায়ী আর কি আমরা আবার হলো এটা কি করতে হবে, শেষ করতে হবে আল্লাহ ভরসা বলে। হ্যাঁ, জি স্যার। ঠিক আছে। ওকে তাহলে ভাইয়া। তাহলে ভালো থাকো সবাই, ইনশাল্লাহ আবারও কথা হবে তোমাদের সাথে। মেয়েরা আসসালামু স্যার আলাইকুম। ব্যাডমিন্টন, স্যার মেয়েরা স্যার ব্যাডমিন্টন খেলতে পারে না স্যার, ওদের আফসোস। ওকে, মে ঠিক আছে, লিভ। তাহলে ফেরদৌস, জি স্যার। কি যে সালাম বলে! আলাইকুম। কিছুই বুঝি না ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না বুঝলেই ভালো। ওকে।